ঢেকে রেখেছে সবকিছু, আর সে অন্ধকার ভেদ করে সাঁই সাঁই গতিতে কিছু গাড়ি ছুটে চলেছে। দেখে মনে হচ্ছে একজন আরেকজনকে তাড়া করছে। স্টিয়ারিং এ হাত রেখে সামনে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গাড়ি ড্রাইভ করছে কিম তাইয়ং, ওরফে মাফিয়া কুইন। তার এক হাতে গাড়ির স্টিয়ারিং আর অন্য হাতে রিভলভার, যা তাক করে আছে সামনের গাড়ির দিকে। লুকিং গ্লাসে চোখ ফেলে গাড়ির গতি বাড়িয়ে দিল জাংকুক, জিয়ন জাংকুক, ওরফে আন্ডারওয়ার্ল্ড কিং জেকে। দ্রুতগতির গাড়িটি হঠাৎ বাঁক পেরিয়ে হারিয়ে গেল অন্ধকারের মাঝে। কিছু দূর গিয়ে সামনের গাড়িটা না দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নেমে দাঁড়ালো হাতে থাকা রিভলভার থেকে 2-3টে বুলেট মাটিতে ফায়ার আগে ফুঁসতে ফুঁসতে বলে, শেট, হাতে এসেও পালিয়ে গেল। তোকে যেদিন হাতে পাবো সেদিন টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, বাস্টার্ড। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একটি দোতলা আলিশান ম্যানশনের পার্কিং লটে ঢুকে পড়ল জাংকুক। গাড়ি পার্ক করে চলে গেল দোতলা বাড়ির একটি আলিশান ঘরে। ঘরটা দেখেই মনে হচ্ছে এটি কোনো মাফিয়ার ঘর। চারপাশে কালো দেয়ালে সাদা রঙের পর্দাগুলো বাতাসে উড়ছে। সাদা কালোর সংমিশ্রণে ঘরটা বেশ সুন্দর লাগছে। জাংকুক ফ্রেশ হয়ে রুমে এসে খাটে শটান হয়ে শুয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, মেয়েটার জোর আছে বলতে হবে। মাফিয়া কিং জিয়ন জাংকুককে দর করালো। এসো, তুমি হাড়ে হাড়ে টের পাবে মাফিয়া কিং তাইয়ং। রুমে এসে এদের আগে সব ভাঙচুর করতে শুরু করেছে। না, রাগ তো কমছে না। তাই ওয়াশরুমে গিয়ে বসে পড়ে বাথটাবে আর ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল ঠিক সে সময় তার মোবাইলে কল আসে তার ম্যানেজার সংকাংয়ের। ম্যাম, আমাদের গুপ্তচরদের থেকে খবর এসেছে জিয়ন জাংকুক তার কিছু বিজনেস ক্লায়েন্টের সাথে দেখা করতে আজ হাইওয়ে দিয়ে এক্সাইড ক্লাবে যাবে। বলে, ঠিক আছে, তুমি আমাদের ছেলেদের বলে দাও রেডি থাকতে, আমি আসছি। এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হাইওয়ের উদ্দেশ্যে। প্ল্যান হলো জাংকুককে এক্সাইড ক্লাবে যেতে না দিয়ে হাইওয়েতে আটকে মেরে ফেলা। যেই ভাবনা সেই কাজ। জাংকুককে হাইওয়েতে আটকে ফেলে আর তারপরে শুরু হয় তাদের মাঝে কয়েক রাউন্ড গোলাগুলি, আর তারপর ধাওয়া পাল্টা ধাওয়া। তারপরের ঘটনা তো তোমরা জানোই। এসব কথা ভেবেই ধপ করে চোখ খুলে দেয় আর তারপর ডুব দেয় বাথটাবের ঠান্ডা পানিতে। ভোরের আলো ঠেলে সরিয়ে দিচ্ছে রাতের অন্ধকার। সকাল 9টা। ঘুম থেকে উঠে বসে আছে বিছানায়। রাতের ঘটনার কারণে তার ঘুমাতে বেশ দেরি হয়েছে, তাই সকালে উঠতেও দেরি হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে দেখতে পায় সকাল 9টা বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে আসতে একটা মাঝবয়সী সার্ভেন্ট এসে থেকে ব্রেকফাস্ট দিয়ে চলে যায়। কিছুটা খাবার খেয়ে চলে যেতে নিলেই সার্ভেন্ট বলে, আরে মামনি, কিছুই তো খাইলা না। বলে, খালামণি, আমি হসপিটালে যাচ্ছি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই বলেই দৌড়ে বেরিয়ে যায়। দেখে মনেই হচ্ছে না যে কাল রাতে সে বিধ্বংসী কিম তাইয়ংই আজ সকালের দুরন্ত মেয়ে। আসলে কেউ জানেই না যে কিম তাইয়ং। দেখে মনে হচ্ছে আর কিম তাইয়ং সম্পূর্ণ আলাদা দুটো পৃথিবী। হাসপাতালে গিয়ে 102 নম্বর কেবিনে ঢুকে সেখানে নিষ্প্রাণ হয়ে বেডে শুয়ে আছে মিস্টার সোবিন। গিয়ে সোবিন সাহেবের এক হাত ধরে তার পাশে বসে। কিছুক্ষণ সোবিন সাহেবের হাতটা কপালে ঠেকিয়ে বসে থাকে তারপর হঠাৎ বলে, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি পারলাম না। আমাদের মায়ের খুনি, আমাদের পরিবারের এই অবস্থার জন্য যে জিয়ন পরিবার দায়ী, সে পরিবারের ছেলে জিয়ন জাংকুককে মারতে পারলাম না। হাতে এসেও হাত ছাড়া হয়ে গেল বাবা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি কথা দিচ্ছি বাবা, আমি আমার মায়ের খুনিদের শাস্তি দিয়ে তবেই শান্ত হব। এই কথা মিস্টার সোবিনের কানে পৌঁছালো কিনা জানে না, শুধু মনিটরে দেখতে পেল তার বাবার হার্ট রেট বেড়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার চেক করে বলল, মিস আপনি এখন আসুন। আপনার বাবা হয়তো কোনো কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। বলে, ডাক্তার সাহেব, যা করা প্রয়োজন সব করুন, শুধু আমার বাবাকে সুস্থ করে দিন। ডাক্তার বলে, মিস আপনি টেনশন করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি এখন আসুন। কেবিনের বাইরে গিয়ে পাশের একটা চেয়ারে বসে পড়ে। বাবার এমন অবস্থা দেখে অজান্তেই তার চোখ থেকে গড়িয়ে পড়ে দুফুটানো গরম নোনা জল। হঠাৎই অনুভব করে তার কাঁধে একটি উষ্ণ হাতের ছোঁয়া।
তে চোখ খুলে দেখতে পেল একটি 40-45 বছরের মহিলা তার সামনে বসে আছে। দেখতে বেশ সুন্দর, মনেই হচ্ছে না 40-45 বছর হয়েছে তার। পরনে ডাক্তারদের মতো সাদা অ্যাপ্রন, ডাক্তার হবে হয়তো। মহিলাটি বলে, আরে মা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তাই বলে, আসলে আমার বাবা কোমায় আছে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি হলাম কিম সবজিন, এই হসপিটালেরই একজন ডাক্তার। তোমার বাবার কি হয়েছে, উনি কোমায় গেলেন কিভাবে? তাই বলে, আমি জানি না, তবে উনি অনেক বছর আগে হারিয়ে গিয়েছিলেন। তারপর গত 6 মাস আগে আমি তাকে নদীর পাড়ে নিস্তেজ অবস্থায় খুঁজে পাই, আর তখন থেকেই তিনি কোমায়। তাকে দেখে, তার কথা শুনে মিসেস জিনের কেন জানি অনেক মায়া হলো। তার মনে হলো এই মেয়েটাকে তিনি অনেক দিন ধরে চেনেন। তাই জিন বলল, ও আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার বাবার দেখাশোনা আমার আন্ডারে হবে। জিনের এমন কথা শুনে তে মনে মনে বলে উঠল, একটা মানুষ এতটা ভালো মনের কিভাবে হতে পারে? চেনে না, জানে না, অথচ তার বাবার চিকিৎসার দায়িত্ব নিজের আন্ডারে নিয়ে নিল। তে ধ্যান ভাঙলো ফোনের বাজ খাই আওয়াজে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে জিমিন বলে ওঠে, এই তে, তুই কই রে? তাড়াতাড়ি অফিস আয়, অনেকগুলো ফাইল সাইন করা বাকি, কাজ আটকে আছে তো। তে বলে, আমি হাসপাতালে আছি জিমিন, তুই একটু ওয়েট কর, আমি 10 মিনিটে আসছি। কথাটা বলেই তে জিনের দিকে তাকিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি, আমার বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য। সাথে আই এম সো সরি আপনার সাথে ভালো করে কথা বলতে না পারার জন্য, কারণ আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। তের কথায় জিন সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না মা, তুমি নিশ্চিন্তে যাও, শুধু যাওয়ার আগে তোমার নামটা বলে যাও। তে জিনের কথায় মুচকি হেসে বেরিয়ে যেতে যেতে বলে, আমার নাম তে আন্টি, আজ আসি, আবার দেখা হবে। জিন মুখে মিষ্টি হাসি রেখে তেকে হাত নাড়িয়ে বিদায় জানায়, আর মনে মনে বলতে থাকে, বাহ, কি মিষ্টি নাম তে, মেয়েটাও ঠিক নামটার মতোই মিষ্টি। অফিস রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে জাংকুক। ঠিক তখনই দরজায় উপস্থিত হলো সুগা। সুগার পুরো নাম মিনিয়ঙ্গি, জাংকুকের ভাই, বেশি না, জাংকুকের 1 বছরের বড়। সুগা গলা খাকারি দিয়ে রুমে এসে বলল, জাংকুক, কিম তাইয়ং এর কোনো খবর পাইনি, এমনকি কেউ তার একটা ছবিও দিতে পারেনি। সুগার কথা শুনে বিরক্তিতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল জাংকুক। হাতের সিগারেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে রাগে দেওয়ালে সজোরে হাতের আঘাত করে মিনমিনিয়ে বলতে লাগলো, তোমাকে তো আমি খুঁজে বের করবোই কিম তাইয়ং, আর যেদিন তোমাকে খুঁজে বের করব সেদিন তোমার মৃত্যু নিশ্চিত। সুগার রুমে ঢুকে জাংকুকের সামনের একটা চেয়ার টেনে নিয়ে বসে, আর তারপর বলে, জাংকুক, কিম কোম্পানির সাথে আমাদের একটা প্রজেক্ট পার্টনারশিপ হওয়ার কথা ছিল, তার জন্য একটা মিটিং করতে হবে। মিটিংটা কখন ফিক্সড করব? জাংকুক কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তাহলে মিটিংটা কাল ফিক্সড কর। এরপর সুগা চলে গেলে খুব গভীর চিন্তায় মগ্ন হয় জাংকুক। অন্যদিকে তে অফিসে আসতে অফিসের পিয়ন এসে এক গাদা ফাইল এনে রেখে গেছে তের কেবিনে। তে বসে বসে সেগুলোই সাইন করছিল। বাবার হারিয়ে যাওয়ার পর থেকে নিজে এত বড় কোম্পানি দেখাশোনা করছে তে। তে ফাইলে সাইন করছিল, এমন সময় হুড়মুড়ি কেবিনে ঢুকলো জিমিন। এসে তের সামনের একটা চেয়ারে বসলো আর বলতে লাগলো, তে, খুশির খবর আছে, জিওন কোম্পানি পার্টনারশিপের জন্য রাজি হয়ে গেছে, কাল আমাদের মিটিংয়ে ইনভাইট করেছে। কথাটা কানে আসতেই তের মুখে ফুটে ওঠে এক রহস্যময় বাঁকা হাসি। তে বলে, বাহ, তাহলে তো ভালোই, আমরা কিছুদিনের জন্য নতুন পার্টনার পেয়ে গেলাম। জিমিন তের মুখের দিকে কিছুটা ঝুঁকে বলে, এই তে, তোর প্ল্যানটা কি বলতো? তোর চিরশত্রু জিওন কোম্পানিকে পার্টনার বানানোর মানে কি? এমনিতে শেষ করে দিলে হতো না? পার্টনারশিপ করা কি খুব দরকার? তুই জানিস এতে কতটা রিস্ক। তে জিমিনের দিকে তাকিয়ে চোখ মেরে বলে, তুই তো জানিস জিমিন এই কিম তাইয়ং রিস্ক নিয়ে খেলতে কতটা ভালোবাসে। আসলে তে আর জিমিন বেস্ট ফ্রেন্ড, সে ছোটবেলা থেকে। যে কয়জন জানে যে তেই কিম তাইয়ং, তার মধ্যে জিমিন অন্যতম। আর তাছাড়া তের বাবা আর জিমিনের বাবা ছিল বন্ধু। তের বাবা যখন হারিয়ে গিয়েছিল তখন থেকে তের কোম্পানির দায়িত্ব নেওয়া অবধি কোম্পানিটা খুব দায়িত্ব নিয়ে জিমিনের বাবা মিস্টার গংইও দেখাশোনা করেছে। সেই সুবাদে জিমিন ও এই কোম্পানিতে থাকে। জিমিন এবার কিছুটা বিরক্তি নিয়ে বলে, দেখতে হেয়ালি করবি না, তোর প্ল্যানটা কি বলবি? তে এবার কিছুটা গম্ভীর হয়ে বলে,
সময় হলে জানতে পারবি। আমি এসব নিয়ে এখন এখানে আলোচনা করতে চাই না। তুই তো জানিস দেওয়ালেরও কান আছে। ঠিক সেই সময় অফিস রুমের ঝাপসা দরজার সামনে থেকে কারো অবয়ব হেঁটে চলে গেল। তে তাচ্ছিল্য হেসে বলল, জিমিন দেখ দেখ, দেওয়ালের কান হেঁটে চলে যাচ্ছে। তের কথায় জিমিন দরজার দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বলল, কী সব বলছিস তুই? পাগল হলি নাকি? সকাল সকাল রেডি হয়ে গেছে জিমিন। আজ জিওন কোম্পানির সাথে কিম কোম্পানির মিটিং আছে, তাই অফিসে গিয়ে সব কিছু তাকেই রেডি করতে হবে। ফর্মাল ড্রেসে তাকে বেশ সুন্দর লাগছে। অন্যদিকে রাতের পরিহিত পাজামা পরে এখনো ডাইনিং টেবিলে বসে আছে তে, হাতে ধোয়া ওটা কফির মগ। হয়তো কিছু ভাবছে। তের ভাবনার সুতোয় টান পড়ে জিমিনের কলে। ফোনের ওপাশ থেকে জিমিন বলে ওঠে, এই তে, তুই কই? এখন অফিসে এলি না কেন? তে বলে, জিমিন তুই সব রেডি কর, আমি 10 মিনিট পর আসছি। জিমিন অফিসে ঘুরে ঘুরে স্টাফদের কাজের অ্যানালাইসিস করছিল। তার অ্যাসিস্ট্যান্টের ডেস্ক খালি দেখে জিমিন গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করলো, হাই সানা। হ্যালো ম্যাম। সানা, আজ হানসুহি অফিসে আসেনি কেন? জানি না ম্যাম, কাল সুহি ম্যাম আমাদের সবার আগেই বেরিয়ে গিয়েছিল, এরপর ওনার সাথে আর কন্ট্যাক্ট হয়নি। ঠিক সেই সময়তে এসে অফিসে প্রবেশ করলো। তাকে দেখতে আজ অনেক বেশি সুন্দর লাগছে। গ্রে কালারের ফর্মাল আউটফিটে তাকে অপরূপ সুন্দরী লাগছে। ফর্সা মুখে কালো সানগ্লাসটা আরেকটু বেশি সৌন্দর্য বার্ধক হিসেবে কাজ করছে। কোমর পর্যন্ত কার্ল করা চুলগুলো হাঁটার তালে তালে দুলে উঠছে। দেখে দেখে এক প্রকার তবদা খেয়ে গেল জিমিন। তের হাত ধরে জিমিন বলে উঠল, কিরেতে, তুই মিটিং করতে যাচ্ছিস নাকি সবার চোখ জ্বালিয়ে দিতে যাচ্ছিস? দেখিস পার্টনারশিপ করতে গিয়ে জিউন জাংকুক না আবার তোর প্রেমে পড়ে যায়। তে বাঁকা হেসে বলে, তাহলে তো ভালোই, এ ভালোবাসার বিষ খাইয়েই তাকে জীবনের শেষ স্টেশন অফ ডেথে নামিয়ে দিব। এ বলে দুজন হেসে ওঠে। দুপুর 12টা। তে আর জিমিন এসে পৌঁছেছে জিওন কোম্পানিতে। তে আর জিমিন অফিসে ঢুকতেই সবাই হা হয়ে যায়, যেন তারা কোনো মানুষ না, স্বর্গ থেকে নেমে আসা দুটো পরীকে দেখছে। সবাই এসে উপস্থিত হয়েছে মিটিং রুমে, শুধু এখনো জাংকুক আসেনি। একটু পর জাংকুক এসে প্রবেশ করে মিটিং রুমে। পরনে ব্ল্যাক স্যুট, দেখতে বেশ সুদর্শন লাগছে তাকে। জাংকুক সবার সাথে ভাব বিনিময় করছিল। ঠিক সেই সময় তে হাতে কলম স্পিন করতে করতে বলে ওঠে, আমি ইরেসপন্সিবল মানুষ একদম সহ্য করতে পারি না মিস্টার জিয়ন। সময় জ্ঞানহীন মানুষ দেখলেই আমার কেমন জানি অ্যালার্জি প্রবলেম করে। তাই আশা করি আগামীবার থেকে কথাটা মাথায় রাখবেন। সবার মাঝে তের কথাটা যেন তীরের মতো বিঁধল জাংকুকের কানে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই স্তব্ধ হয়ে যায় জাংকুক। দৃষ্টি আটকে যায় তের মাঝে। এত সুন্দর কোনো মানুষ হতে পারে? যেন খুব সুন্দর করে সাজিয়ে পুতুল বসিয়ে রাখা হয়েছে তার সামনে। কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নেওয়া ভুলে গেল জাংকুক। তার হুঁশ ফিরল সুগার গলা খাকারিতে। সুগা বলে ওঠে, উই আর সরি এভরিওয়ান, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। এখন যেহেতু সবাই চলে এসেছে, তাহলে মিটিং শুরু করা যাক। মিটিং শেষ হলে যে যার মতো বেরিয়ে যায়। কিছু ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসছিল জিমিন। তখনই সুগা সামনে এসে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস, আমি সুগা, জিওন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। জিমিন হাত মিলিয়ে বলল, ও মিস্টার সুগা, আমি জিমিন, দ্য চিফ ম্যানেজিং ডিরেক্টর অফ কিম কোম্পানি। সুগা আরও কিছু বলতে যাবে, তার আগে জিমিন বলে, আই এম সরি টু সে মিস্টার সুগা, আমাকে এখন যেতে হবে। এই বলেই জিমিন চলে যায়। সুগা জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে বলে, ইস কি তেজ, আই লাইক ইট। তো জান পাখিরা, আজ এই গল্পটা এতটুকুই। আমি চেয়েছিলাম এই গল্পটা ওয়ান শটে দিতে, কিন্তু এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই আর দিইনি। এই গল্পটার হয়তো বা একটা বা দুইটা পার্ট আসতে পারে, তাই তোমরা একটু অপেক্ষা করো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।